এটা 2016 সালের গ্রীষ্মকাল। রণজয় তার স্ত্রী সুহানাকে নিয়ে গ্রীষ্মের ছুটি কাটাতে তার বোন নিশার বাড়িতে গিয়েছিলেন। রণজয় খুব ক্লান্ত ছিল, তাই সে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। রাত প্রায় 1টা বাজে যখন রণজয় কিছু ভয়ঙ্কর শব্দ শুনতে পেল, যেন কেউ তাকে ডাকছে। হঠাৎ রণজয় জেগে উঠলেন। তিনি উঠে বসলেন এবং সেই শব্দ মনোযোগ সহকারে শুনতে লাগলেন। শব্দটা বাড়ির উঠোন থেকে আসছিল, যেন কোনো বৃদ্ধা ভয়ঙ্কর স্বরে তাকে ডাকছে। রাতের এই সময় কে তাকে ফোন করছে ভেবে রণজয় ভয় পেয়ে গেল। রণজয় বাড়ির বাইরের উঠোনে আসে, কে 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 ডাকছে? কিন্তু সেখানে কেউ ছিল না। আবার শব্দ আসে, কে ওখানে? কাঁদছো কেন? এগিয়ে এসো। তখন রণজয়ের মনে হলো উঠোনের বট গাছে কিছু একটা আছে এবং সেখান থেকেই কান্নার শব্দ আসছে। রণজয় ভয় পেয়ে গেল। তুমি যেই হও, এগিয়ে এসো। রণজয় ধীরে ধীরে সেই আম গাছের কাছে যেতে লাগলো। তার হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল। হঠাৎ পিছন থেকে তার কাঁধে একটা হাত পড়ে এবং সে জোরে চিৎকার করে, রণজয়, তুমি এত রাতে বাইরে এখানে কি করছো? দাদা, দাদা, আমি এখানে একজন মহিলার কান্না শুনতে পেলাম। আমাদের বাড়িতে কেউ কাঁদছিল। আরে না না, কেউ নেই এখানে, সব তোমার মনের ভুল। এখন ঘরে যাও, গিয়ে শুয়ে পড়ো। রকি অর্থাৎ তার দাদাবাবু রণজয়কে বোঝালো, আর দুজনে শুতে চলে গেল। পরের দিন রণজয় ও সুহানার বিবাহ বার্ষিকী ছিল। দুজনেই খুব খুশি ছিল। সবাই পার্টির জন্য রেডি হচ্ছিল। সন্ধে হয়ে গিয়েছিল, সবাই খুব মজা করছিল। পার্টির মধ্যে রণজয়ের কেমন একটা লাগছিল। সে বাইরে উঠোনে চলে আসে। আচমকা তার এমন মনে হয় যেন কেউ পিছন থেকে তার পা চেপে ধরেছে। রণজয় জোরে জোরে চেঁচাতে লাগে, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। রণজয় চিৎকার শুনে অন্য লোকেরাও সেখানে আসে। কি হয়েছে রণজয়, তুমি এত জোরে চিৎকার করলে কেন? ওটা ওটা কেউ। এই বলে রণজয় অজ্ঞান হয়ে পড়ে গেলেন। পরের দিন সকালে যখন রণজয় চোখ খুলল, তখন তিনি তার পরিবারের সদস্যদের সব কিছু বললেন। কি রণজয়, তুমি কবে থেকে এত ভীতু হয়ে গেলে? বাচ্চারা নিশ্চয়ই তোমার সাথে মজা করছে, তুমিও? দাদা, আমি মজা করছি না, আমি তোমাকে সত্যিই বলছি। আমি অনেকবার আমার সাথে এই মহিলার উপস্থিতি অনুভব করেছি। ঠিক আছে, তুমি এখন বিশ্রাম নাও, আমরা পরে এ বিষয়ে কথা বলবো। এই বলে সবাই চলে যায় সেখান থেকে। কিন্তু রণজয়ের চোখের সামনে এই সব জিনিস ঘুরপাক খেতে থাকে। তার মনে হতে লাগলো যে সবাই তাকে পাগল ভাবছে এবং এই সব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। সেই রাতে ঘড়িতে 1টা বাজতেই রণজয় আবার একই কণ্ঠস্বর শুনতে পান। রণজয়, রণজয়, এদিকে এসো। রণজয়ের চোখ খুলে যায়, কিন্তু এবার সে সাহস সঞ্চয় করে উঠে পড়ে। সে ভাবলো, এবার আমি এই ভূত সম্পর্কে সবাইকে সত্যটা দেখাবো, নইলে সবাই আমাকে পাগল ভাববে। আবার শব্দ ভেসে আসে, রণজয়, এসো রণজয়। যেদিক থেকে শব্দ আসছিল সেদিকে যেতে শুরু করলো রণজয় এবং সেই গাছের কাছে পৌঁছে সে কথা বলল। তুমি কে এবং কেন আমার পিছনে লেগে আছো? আজ আমি সবার সামনে তোমার মুখ উন্মোচন করব। তুমি কে? বলো, কে তুমি? আমি যদি তোমার সামনে আসি তাহলে তুমি আমাকে দেখতে পাবে না। ও মাই গড, ভূত! সে খুব ভয় পেয়ে গেল। তার সামনে গাছে উল্টো করে ঝুলছিল এক ভূত এবং তার চোখ লাল হয়ে গিয়েছিল। তার ভয়ঙ্কর মুখ দেখে রণজয় খুব ভয় পেয়ে তার ঘরে দৌড়ে গেল। সে সারা রাত জেগেই কাটিয়ে দিল। সকালে যখন সে তার বোন এবং তার দাদাবাবুকে পুরো ব্যাপারটা বলল, রণজয়, তুমি কি গতকাল বট গাছে ডাইনি দেখেছো? ওহ ঈশ্বর, এই মহিলা তার মৃত্যুর পরেও সকলকে কষ্ট দিচ্ছেন। কে দিদি? এই মহিলা কেন সবাইকে বিরক্ত করে? সে আমার নাম কিভাবে জানে? সে আমাকে কিভাবে চিনবে? সেই গ্রামের এক বয়স্ক বৃদ্ধা, তার মৃত্যুর 3 মাস হয়ে গেছে। এই বটগাছটি তার খুব পছন্দ ছিল। তার মৃত্যুর পর সে ভূত হয়ে যায় এবং এই বটগাছেই থাকে। সে আমাদেরকেও খুব বিরক্ত করেছে। আমি ভেবেছিলাম তোমরা ভয় পাবে, তাই আমি এটা তোমাদের কাছ থেকে লুকিয়ে রেখেছিলাম। এখন থেকে তোমাদের আর কখনো ওই গাছের কাছে যাওয়া উচিত নয়। সে কিভাবে মারা গেল? উঠোনে তার পা পিছলে যাওয়ার কারণে
তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং সে মারা যায়। রাতে বাইরে বেরানো উচিত নয়, না হলে সে তোমাকেও কষ্ট দেবে। তারপর সেই রাতে রণজয় ঘুমাচ্ছিলেন। তখন মধ্যরাত। রণজয় আবার সেই কণ্ঠস্বর শুনতে শুরু করলেন। রণজয় খুব ভয় পেয়ে গেল। ডাইনি সম্পর্কে তার দাদাবাবু যা বলেছিল তার সব কথা তার মনে পড়ছিল। আজ সে সেই ডাইনির সাথে কথা বলবে এবং তাকে জিজ্ঞাসা করবে কেন সে সবাইকে বিরক্ত করছে। রণজয় তার ঘর থেকে বেরিয়ে উঠোনের দিকে আসতে লাগলো। সে যত এগোতে লাগলো শব্দ তত দ্রুত গতিতে তার কাছে আসতে লাগলো। রণজয় সম্পূর্ণ ভয় পেয়ে গেল, কিন্তু সে সাহস হারালো না এবং বটগাছের কাছে গিয়ে কথা বলল। আমি জানি তুমি একটা ডাইনি এবং আমাকে ভয় দেখিয়ে মেরে ফেলতে চাও, কিন্তু আমি ভয় পাবো না। তারপরেই ডাইনি গাছ থেকে ঝুলে পড়ল এবং উঠোনে নেমে পড়ল। ডাইনির হাত পা দুটোই উল্টে ছিল। সে হাওয়ায় ঝুলছিল। সাদা শাড়ি পরা ডাইনিটি তার চুল খুলে রেখেছিল। এটা দেখতে খুব ভয়ঙ্কর ছিল। তার মুখে রক্ত আর চোখ লাল ছিল। তাকে সামনে থেকে দেখে রণজয়ের অবস্থা গুরুতর হয়ে ওঠে। তবুও সে সেখান থেকে না গিয়ে ডাইনির সাথে কথা বলতে শুরু করলো। তুমি সবাইকে কেন ভয় দেখাও? তুমি কি চাও? ভূতটি রণজয়ের দিকে তাকিয়ে রইল। তার কথার কোনো উত্তর দিল না। আরে, তোমার হুমকিতে আমি ভয় পাবো না। বলো তুমি কি চাও? তুমি মানুষকে বিরক্ত করা বন্ধ করো। আজ আমি তোমাকে মেরে ফেলবো। তোমাকে মেরে ফেলার পরেই আমি এখান থেকে যাব। ভূতের কথা শুনে রণজয় খুব ভয় পেয়ে গেল এবং ভাবতে লাগলো যে এই ভূত আজ আমাকে মেরে ফেলবে, এবং সে কাঁদতে শুরু করলো। কাঁদতে কাঁদতে সে ভূতকে জিজ্ঞাসা করলো, আমি তোমাকে সবসময় আমার মা মনে করেছি এবং এখনো করি। আমি তোমার কি অন্যায় করেছি যে তুমি আমাকে মেরে ফেলতে চাও? তোমাকে মেরে ফেলবো, তবেই আমার প্রতিশোধ সম্পূর্ণ হবে। তুমি আমার কোনো ক্ষতি করোনি, কিন্তু এই গ্রামের মোড়ল মশাই আমাকে মেরে ফেলেছে। সে আমার ছেলেকেও আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। আমি এখন তোমাকে মারবো, আত্মা শান্তি পাবে। মোড়ল মশাই কি করেছে? সে আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। কিভাবে? সে কি তোমাকে বলেছে আমি কিভাবে মারা গেছি? হ্যাঁ, তুমি উঠোনে পড়ে গিয়েছিলে এবং তোমার মাথায় আঘাত লেগেছিল, যার কারণে তোমার জীবন হারিয়েছো। মিথ্যা মিথ্যা, সে আমাকে সব মিথ্যা বলেছে। সে এটা সবার কাছ থেকে লুকিয়ে রেখেছে। সে আমাকে মেরে ফেলেছে। আমি আমার ছেলেকে মৃত্যুর কথা বলেছিলাম। মোড়ল মশাই কাছে এই সব কথা বললে সে আমার ছেলেকেও মেরে ফেলেছে। তারপর থেকে আমি এই গাছে থাকি, আর এই গ্রামে নূতন কেউ আসলে তাকে মেরে প্রতিশোধ নিই। আজ তোমাকে হত্যা করে আমি আমার মৃত্যু প্রতিশোধ নেব। রণজয় খুব সাহসের সাথে ডাইনির কথা শুনছিলেন। তার কথা শোনার পর মনে হলো যেন রণজয় ডাইনিটির প্রতি সহানুভূতিশীল। তার মনে হলো ডাইনির সাথে কিছু একটা ভুল হয়েছে এবং সে ডাইনির সাথে কথা বলল। যদি তাই হয় তাহলে তোমার সাথে কিছু ভুল হয়েছে, কিন্তু এতে আমার কি দোষ? তুমি কেন আমাকে হত্যা করতে চাও, যাতে তুমি তোমার মৃত্যুর প্রতিশোধ নিতে পারো? হ্যাঁ, তোমাকে মেরে ফেললেই আমি শান্তি পাবো। ভূতের এই কথাগুলো শুনে রণজয়ের শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে গেল। তার হৃদস্পন্দন বেড়ে গেল। তারপর রণজয় ডাইনিকে বলল, যদি আমি তোমাকে ন্যায় বিচার পেতে সাহায্য করি, তাহলে তুমি কি আমাকে জীবিত রেখে যাবে? তুমি আমাকে কিভাবে ন্যায় বিচার দেবে? আমি শুধু প্রতিশোধ নিতেই চাই। ওটা আমার উপর ছেড়ে দাও। যদি তুমি এটা করতে না পারো, তাহলে আমি আগামীকাল তোমাকে মেরে ফেলবো এবং ততক্ষণ পর্যন্ত আমি তোমার সাথেই থাকবো। ডাইনির এই কথাগুলো শুনে রণজয়ের স্বস্তি বোধ করলেন। ঠিক আছে, তোমার ইচ্ছা। এই বলে রণজয় তার ঘরে চলে গেল। সকালে রণজয় ভূতের জন্য ন্যায় বিচার পাওয়ার উপায় খুঁজে পেল। সে ভূতটিকে বলল, তুমি কি মোড়ল মশাইয়ের সামনে এইসব কথা বলতে পারো? তারপর আমি আমার মোবাইলে একটা ভিডিও বানাবো
এবং তারপর সেই ভিডিওটি পুলিশে দেবো যাতে তোমার খুনি শাস্তি পায়। আমি এটা করতে পারবো না, কিন্তু আমি তোমার শরীর প্রবেশ করে তোমাকে এই কথাগুলো বলতে পারি। এই বলে রণজয় তার মোবাইলে ভিডিও রেকর্ডিং শুরু করে এবং মোড়ল মশাইয়ের কাছে গিয়ে বলে, পূর্ণচন্দ্র ও হে পূর্ণচন্দ্র। ওর কণ্ঠস্বর বদলে গেছে। রণজয়, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি এভাবে কথা বলছো কেন? পূর্ণচন্দ্র, আমাকে চিনতে পারছো? পূর্ণচন্দ্র ভয় পেয়ে জোরে চিৎকার করে উঠল, ভূত! এ কথা শুনে সবাই সেখানে গেলেন। রণজয়ের এই রূপ দেখে সেই মানুষগুলো ভয় পেয়ে গেল। আমি সেই ঠাকুমা। আজ আমি এই রণজয়কে মেরে ফেলবো, যেমন তুমি আমাকে মেরেছিলে। না ঠাকুমা, আমাকে ক্ষমা করে দিও, আমি আমার ভুল শুধরে নেব। ঠিক আছে, পুলিশের সামনে তোমার অপরাধ স্বীকার করা উচিত, তবেই আমি রণজয় ছেড়ে দেব। হ্যাঁ হ্যাঁ, আমি এখনই আমার সমস্ত অপরাধ স্বীকার করছি। জায়গার লোভে আমি তোমাকে আর তোমার ছেলেকে খুন করেছি। আমি একটা বড় ভুল করে ফেলেছি। এই বলে পূর্ণচন্দ্র জোরে কাঁদতে শুরু করে এবং তারপর থানায় গিয়ে তার অপরাধ স্বীকার করে। আর এইভাবে ডাইনির আত্মা শান্তি খুঁজে পায় এবং চিরতরে চলে যায়। যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এই সিবিএ টুলস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।